আর এই কথাটা এত নিশ্চিত হয়ে কি করে বলছো? ফারাবির কাছেও তো আমি ভালো থাকতেই গিয়েছিলাম। ভালো কি থেকেছিলাম? সবাই একরকম হয় না শ্রাবণ। দুনিয়ার সব পুরুষ ফেরাবি হাসান হয় না, যে নিজের ক্ষণিকের মোহ পড়ে দীর্ঘদিনের ভালোবাসাকে ভুলে যায়। আমাদের আশেপাশে এমন অনেক পুরুষ আছে যারা তাদের জীবনে একজন নারীকে ভালোবাসে, নিজের ভালো থাকা ভুলে যায়, নিজেকে ভুলে যায়। শ্রাবণ, তুমি একবার ঠকেছো বলে এই নয় যে তুমি বারবার ঠকে যাবে। জীবন সবাইকে দ্বিতীয়বার সুযোগ দেয় না, তোমাকে দিয়েছে। নিজের ভুলটা শুধরে নাও শ্রাবণ। তুমি ভালো থাকবে, বিশ্বাস করো শ্রাবণ, তোমরা খুব ভালো থাকবে। আব্রাহাম তোমাদের ভালো রাখবে। এতক্ষণ বড় ভাবির কথাগুলো মন দিয়ে শুনলেও তার শেষ বাক্যটাই থমল শ্রাবণী। আব্রাহাম? কোন আব্রাহাম? আব্রাহাম ফয়েজি? আব্রাহাম ফয়েজির সাথে তার বিয়ে ঠিক করেছে ওরা? আব্রাহাম ফয়েজি রাজি হলো তাকে বিয়ে করতে, কিন্তু কেন? তার মতন সফল একজন মানুষ তার মতন ডিভোর্সে এক বাচ্চার মাকে কেন বিয়ে করতে চাইবে? শ্রাবণীর মাথায় যেন প্রশ্নরা জেঁকে বসেছে। রাজি হয়ে যা। শ্রাবণী চোখ তুলে এবারে মেছো ভাইয়ের দিকে তাকালো। ভাবলো মেছো ভাই হয়তো নিজের বন্ধুকে রিকোয়েস্ট করেছে। বন্ধু রিকোয়েস্ট ফেলতে না পেরে আব্রাহাম রাজি হয়েছে। আব্রাহাম ফয়েজে আমাকে বিয়ে করতে রাজি হলো? হ্যাঁ, ওর কোনো আপত্তি নেই। তাকে কি কেউ জোর করেছে বা মিনতি করেছে? শিহাব বুঝলো কথাটা তাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। সে ঘুরে বোনের দিকে তাকালো, বলল, না, তাকে কেউ মিনতি করেনি। প্রস্তাবটা তারাই দিয়েছিল। আব্রাহানের মা চাই তুই তাদের বাড়িতে বউ হয়ে যা। ওই দিনের কথা মনে পড়ে গেল শ্রাবণীর। ওই দিন পাশের বাসার আন্টিকে আব্রাহামের মা খুব বড় গলায় কিছু কথা বলেছিলেন। হয়তো নিজের সেই কথাগুলো রাখতেই তিনি এই প্রস্তাব দিয়েছেন। বাবার কি মতামত? বাবার আছি, তিনিও চান তুই নতুন করে নিজের জীবনটা শুরু কর। অতীত ভুলে গিয়ে আব্রাহানকে সাথে করে তুই আর মেঘ সামনের দিকে এগিয়ে যা। আব্রাহাম ফয়েজেই কেন? কারণ আমি ওকে বিশ্বাস করি। দৃঢ় কণ্ঠে জবাব দিল শিহাব। শ্রাবণী ভাইয়ের দিকে কেমন করে যেন তাকিয়ে রইল। আচ্ছা, সে যদি এখন মানা করে দেয়, ভাই কি আবারও রাগ করবে তার সাথে? আগের বারের চেয়েও বেশি হবে সেই রাগের পরিমাণটা? সে নিরস গলায় বলল। আমি যদি আব্রাহাম ফয়েজেকে বিয়ে করি, তুমি কি আমায় ক্ষমা করে দেবে? শিহাব বোনের দিকে কয়েক পল তাকিয়ে রইল। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলল। হ্যাঁ। অতঃপর শ্রাবণী আর আব্রাহামের বিয়েটা হয়ে গেল। আড়ম্বরহীন সাদামাটা একটা বিয়ে। যদিও নিধি চেষ্টা করেছে বাড়িটা সাজানোর। বাড়িটা সাজালেও সাজেনি শ্রাবণী। শ্বাস নেই আব্রাহামেরও। নিজের দ্বিতীয় বিয়েতে সাজতে ইচ্ছে করেনি শ্রাবণীর। আর আব্রাহাম অতি উত্তেজনায় সাজার কথা ভুলে গেছে। গায়ে তার বার্সেলোনার একটা জার্সি মাত্র। সেদিক থেকে অবশ্য শ্রাবণী এগিয়ে আছে। তার গায়ে আড়ং কটনের একটা কুর্তি। ভালোবাসার মানুষকে হারিয়ে পাওয়ার মাঝে যে উত্তেজনা কাজ করে মনের মাঝে, তা আব্রাহাম সামাল দিতে হিমশিম খাচ্ছে। ইচ্ছে করছে সামনে বসা মেয়েটিকে ঝাপটে ধরতে, অজস্র চুমুতে ভরিয়ে দিতে তাকে, কিন্তু সে তা করতে পারছে না। নিজের মনের খায়েশ পূরণ করতে না পেরে সোফায় শক্ত হয়ে বসে আছে আব্রাহাম। তার পাশেই নির্বিকার ভঙ্গিতে বসে আছে শ্রাবণী। তিন কবুল বলে নিজের জীবনটাকে আরো একবার বাজিতে ধরলো শ্রাবণী। আগেরবার ভরসা রেখেছিল নিজের উপর, নিজের ভালোবাসার উপর। এবার ভরসা করেছে সে নিজের বাবা আর ভাইদের উপর। ওদের ভরসা করলেও বুকের ভেতরের খচখচানিটা থামছে না তার। চিন্তা তার নিজেকে নিয়ে নয়, নিজেকে সে যে কোনো ভাবে সামলে নিতে পারবে। চিন্তাটা তার মেঘকে নিয়ে, মেঘের ভবিষ্যৎ নিয়ে। নিজের দ্বিতীয় বিয়েতে শ্রাবণী কিছুই আশা করে না, না ভালোবাসা আর না সম্মান। শ্রাবণী কখনোই অস্বীকার করবে না বিয়েটা সে মেজবাইয়ের জন্য করেছে, আবার হয়তো বাবার জন্য। সে এ বাড়িতে আসার পর এমন একদিন যায়নি জায়নামাজে বসে বাবা তার চিন্তায় চোখের পানি ফেলেনি। শ্রাবণী যতই বলুক সে শক্তপোক্ত মেয়ে। দিন শেষে সেও ভাঙে, তার মন আকাশেও মেঘেরা এসে জমা হয়। সেই মেঘেরা বৃষ্টি হয়ে নামে যখন বাবার চোখে তার জন্য পানি আসে। সে আর কাউকে নিজের জন্য কষ্ট দিতে চায় না। সে চায় না ফারাবিকে ভালোবাসার অপরাধে তার প্রিয়রা শান্তি পাক। সে চায় না ফারাবিকে ভালোবাসার অপরাধে তার প্রিয়রা শাস্তি পাক। শ্রাবণী ফোঁস করে নিঃশ্বাস ফেলল। ঘাড় ঘুরিয়ে একবার আব্রাহামকে দেখল। এই লোক যে কেন তাকে বিয়ে করতে রাজি হলো তাই বুঝে আসছে না শ্রাবণীর। বন্ধু বলে বন্ধুর জন্য নিজের জীবনটা এভাবে কেন সে নষ্ট করবে?
বিয়ের কার্যক্রম শেষ হতেই মেঘকে কোলে করে ড্রয়িং রুমে এলো শুভ। বিয়ের সময়টাতে মেঘ এখানে ছিল না। মায়ের বিয়ে নিশ্চয়ই কোনো সন্তান দেখতে চাইবে না কোনোদিন। অপরদিকে আব্রাহামকে এতদিন পর চোখের সামনে দেখে খুশিতে হাত পা ছুটতে আরম্ভ করলো মেঘ। মামার কোলে সে কিছুতেই থাকতে চাইছে না। শুভ জোর করে ভাগ্নিকে নিজের কোলে ধরে রেখেছে, যার জন্য তাকে ভাগ্নির নরম হাতে শক্ত কয়েকটা থাপ্পড়ও খেতে হয়েছে। কি হয়েছে মা, এত ছটপট করছো কেন বাবু? মেঘ হাত নিজের ছোট শরীর ঠেলে আব্রাহামের দিকে ইশারা করতে লাগলো। মামাকে সে বুঝাতে চাইলো সে আব্রাহাম ফয়েজের কাছে যেতে চায়, কিন্তু মামা বুঝছে না তার কথা। কিছুক্ষণ ইশারা ইঙ্গিত করে হুট করে আধো আধো বলিতে মেঘ বলে উঠল, বাবা বাবা। মেঘের অস্পষ্ট বলিতে বাবা ডাক শুনে থামকে গেল সকলে। শ্রাবণী হাঁ করে তাকিয়ে রইল মেয়ের দিকে। এই মেয়ে কাকে বাবা বলছে? তা কথা নয়, এ মেয়ে বাবা ডাক শিখলো কোথা থেকে? আর আব্রাহাম ফয়েজিকেই বা কেন সে বাবা বলে ডাকছে? সে কিভাবে জানলো একটু আগে এই লোকটার সাথে তার মায়ের বিয়ে হয়েছে? শ্রাবণী মেয়ের থেকে দৃষ্টি সরিয়ে ঘাড় ঘুরিয়ে আব্রাহামের দিকে তাকালো। আব্রাহাম নেই। কোথায় গেল লোকটা? চোখ ঘুরাতেই শ্রাবণীর নজর গেল মেঝেতে পড়ে থাকা আব্রাহামের দিকে। আব্রাহামকে এভাবে মেঝেতে ল্যাটকা মেরে পড়ে থাকতে দেখে শ্রাবণী চিৎকার করে উঠল। শ্রাবণীর চিৎকার শুনে হুঁশ এলো সকলের। তাকালো শ্রাবণীর নজর অনুসরণ করে। আব্রাহামকে মেঝেতে পড়ে থাকতে দেখে সকলে আরো এক দফা অবাক হলো। শিহাব দ্রুত পায়ে বন্ধুর কাছে গেল। তার মাথার কাছে বসে দু একবার ডাকলো তাকে। সাড়া দিল না আব্রাহাম। মেঘকে নিধির কোলে দিয়ে এগিয়ে গেল শুভ। পালস চেক করে দেখলো সব ঠিকই আছে, শুধু সেন্সলেস হয়েছে সে। ওর কি হয়েছে শুভ? বেশি কিছু হয়নি, ও একটু সেন্সলেস হয়েছে। একটু একটু কোথায় হলো? ও দেখি পুরোপুরি সেন্সলেস। তো তুমি কি ভেবেছিলে এই বাটি সেন্সলেস হবে? তোকে ডাক্তারকে বানিয়েছে বেয়াদব ছেলে। পেশেন্টের এই অবস্থায় তুই মশকরা করিস? তেতে উঠল শিহাব। শিহাবকে তেতে উঠতে দেখে বিরক্ত হলো শুভ। কথাই আছে মায়ের থেকে মাসির দরদ বেশি। এখানে তো পুরো প্রবাদই বদলে গেছে। এখানে বলা লাগবে মা আর সদ্য বিয়ে করা বউয়ের থেকে বন্ধুর দরদ বেশি। যত সব গাঁজাখুরি কাজ কারবার। এত চিন্তা করস না তো, পানি ঝাপটা দিলেই হোশ এসে যাবে। ও হঠাৎ সেন্সলেস হলো কেন বাবা? উদ্বেগ নিয়ে জানতে চাইলেন আব্রাহামের মা। এত ভালো ভালো সংবাদ বোধহয় ওর হজম হয়নি। পাশ থেকে টিপ্পনি কেটে বলল নিধি। শিহাব নিধির দিকে তাকিয়ে চোখ রাঙালো। তা দেখে নিধি মুখ বেঁকালো। শুভা বেগম এক গ্লাস পানি এনে শিহাবের হাতে দিল। শিহাব হাতে অল্প পানি নিয়ে আব্রাহামের মুখে ছিটা দিল। বার দুয়েক পানির ছিটা দিতেই পিটপিট করে চোখ মেলে তাকালো আব্রাহাম। আব্রাহামকে তাকাতে দেখে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলল। শিহাব বন্ধুকে ধরে বসালো। বাবা ঠিক আছিস তুই? হ্যাঁ আম্মু, আমি ঠিক আছি। আব্রাহাম, তোর কি বমি পাচ্ছে? চাপা স্বরে ধমক দিল সাফওয়ান। নিধি সাফওয়ানের ধমককে পাত্তা দিল না। সে গত 3 দিন যাবৎ স্বামীকে বিশেষ পাত্তা দিচ্ছে না। তার থেকে আশা অনুরূপ পাত্তা না পেয়ে সাফওয়ানের অবস্থা করুণ বটে। বিষয়টা সে উপভোগ করছে। সাফওয়ানের প্রতিটা করুণ দীর্ঘশ্বাস নিধি উপভোগ করে। মনে হয় লোকটা এইসবেরই যোগ্য। তাকে এত কাঠখড় পুড়িয়ে বিয়ে করেছে, তার একটু তো পুরস্কার সে প্রাপ্য। আব্রাহামকে উঠতে দেখে মেঘ আবারই সক্রিয় হয়ে উঠল। সে নিধিকে ঠেলতে শুরু করলো। মুখে তার অস্পষ্ট বলিতে আবারও বাবা ডাক। মেঘের কাণ্ডে নিধি হাসলো। তার আর শিহাবের এতদিনের পরিশ্রম এতদিনে সফল হয়েছে বটে। প্রতিদিন 3 বেলা করে আব্রাহামের ছবি দেখিয়ে মেঘকে বাবা ডাক শিখিয়েছে তারা। এই কথা কেউ জানে না। কাজটা দুজনে বেশ চুপি চুপি করেছে। এতটাই চুপি চুপি করেছে যে আব্রাহাম নিজেও জানে না। তারা আব্রাহামকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। নিধি মেঘকে কোল থেকে নামিয়ে দিল। মেঘ এখন হাঁটতে পারে, যদিও বেশি দূর যেতে পারে না। তার আগেই ক্লান্ত হয়ে উঠে সে। মামির কোল থেকে ছাড়া পেয়ে মেঘ ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল আব্রাহামের দিকে। সোজা গিয়ে পড়ল আব্রাহামের বুকে। আব্রাহাম সযতনে আগলে নিল মেয়েকে। মেঘ আব্রাহামের বুকের সাথে লেপ্টে রইল। এতগুলো দিন হয়তো ছোট্ট মেয়েটা তাকিয়ে মিস করছিল। মেঘ আব্রাহামের বুকে মুখ লাগিয়ে এটা ওটা শব্দ করতে লাগলো, যেন আব্রাহামের সাথে তার কতকালের কত কথা জমে আছে। বাবার কাছে কত শত অভিযোগ তার। সেই দিন সন্ধ্যাতেই শ্রাবণীর বিদায়ের ব্যবস্থা করা হলো। আব্রাহামের বাবা মা চেয়েছিল শ্রাবণীকে একটু সময় দিতে, কিন্তু আব্রাহাম রাজি হয়নি। বিয়ে করেছে মানে বউ বাচ্চা নিয়ে এসে বাড়ি যাবে। নতুন বরের বউ ছাড়া থাকা ভালো বিষয় নয়।
রাতের বেলায় যদি দুষ্টু পরীরা তাকে একা পেয়ে তার সাথে দুষ্টু দুষ্টু সব কাজবাজ করে যায় তখন? না, আব্রাহামের কোনো রিস্ক নিতে চায় না। জীবনে সবসময় রিস্ক নিতে হয় না। কোনো রকম আয়োজন ছাড়াই দ্বিতীয়বারের মতন শ্বশুর ঘরে পা রাখলো শ্রাবণী। এবারের পরিবেশটা প্রথমবারের থেকে সম্পূর্ণ আলাদা। আব্রাহামের মা তিনজনকে বরণ করে নিল। মেঘ তখনও আব্রাহামের কোলে। ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। পুরো রাস্তা আব্রাহামের কোলে ঘুমিয়েই এসেছে সে। শ্রাবণীকে সোফায় বসতে বললেন আব্রাহামের মা, আর আব্রাহামকে বললেন মেঘকে ঘরে শুয়ে দিয়ে আসতে। মায়ের কথা মতন তাই করলো আব্রাহাম। সে নিজের ঘরে গিয়ে এক হাতে বিছানা ঠিক করে মাঝখানে শুয়ে দিল মেঘকে। দুই পাশে দুটো বালিশ দিয়ে প্রোটেকশন দিতেও ভুলল না সে। আব্রাহাম অপলক তাকিয়ে রইল ঘুমন্ত মুখটার দিকে। আজকে মেঘ যখন তাকে দেখে বাবা ডাকলো সে নিতে পারেনি। পুরো শরীরে বিদ্যুৎ খেলে গিয়েছিল তার। সে কুসমিন কালেও ভাবেনি মেঘ তাকে এভাবে বাবা বলে রাখবে। মেঘ যখন তাকে বাবা ডাকলো, নিজেকে আসলে মেয়েটার বাবা মনে হয়েছিল তার। আব্রাহাম একটু ঝুঁকে এলো মেঘের দিকে। ঘুমন্ত মেঘের কপালে আলতো করে চুমু খেয়ে বলল, আমি তোমাকে একজন আদর্শ বাবা হয়ে দেখাবো মা। দুনিয়ায় সকল অনিষ্ট থেকে তোমার বাবা তোমাকে রক্ষা করবে। তুমি কোনো চিন্তা করো না সোনা। বাবা তোমাকে আর তোমার মাকে ঠিক প্রোটেক্ট করবে। মেয়ের কপালে আরো একটা চুমু দিয়ে সোজা হয়ে দাঁড়ালো আব্রাহাম। হুট করে কিছু একটা মনে পড়তেই সে উত্তর পাশে দেয়ালটার দিকে তাকালো, যেখানে শ্রাবণীর বিশাল এক ছবি টানানো। আব্রাহাম ঢোক গিলল। এখন কি করবে সে? ছবিটা কোথায় লুকাবে? তড়িঘড়ি করে ছবিটা খুলে আনলো আব্রাহাম। ছবিটা হাতে নিয়ে নিচে একবার উকি দিল সে। শ্রাবণী তখন মায়ের সাথে কথা বলতে ব্যস্ত। আব্রাহাম ঠিক করলো ছবিটা আপাতত গেস্ট রুমে রাখবে। গেস্ট রুমে তেমন কেউ আসে না। কাল পরশু ছবিটার একটা পার্মানেন্ট জায়গা খোঁজা যাবে। সকল রিচুয়াল শেষ করে ক্লান্ত শরীর নিয়ে ঘরে এলো শ্রাবণী। মেঘ তখনও ঘুমিয়ে। আব্রাহাম নিচে আছে। শ্রাবণী ব্যাগ থেকে এক সেট জামা নিয়ে গোসলে গেল। গরমে শরীর কুটকুট করছে তার। এসিতেও সে ঘেমে নিয়ে একাকার। শ্রাবণী গোসল শেষে বেরিয়ে এসে দেখলো মেঘ উঠে গেছে। বিছানায় বসে সে খেলছে আর আব্রাহাম ড্রেসিং টেবিলের সামনে কিছু একটা করছে। শ্রাবণীর মনে হলো আব্রাহামের সাথে তার কথা বলা দরকার। এভাবে হুট করে আব্রাহাম কেন তাকে বিয়ে করতে রাজি হলো তা তাকে জানতে হবে। শ্রাবণী শুকনো কেশে আব্রাহামের মনোযোগ আকর্ষণের চেষ্টা করলো। শ্রাবণীকে এমন অসময়ে কাঁদতে দেখে আব্রাহাম তাকালো তার দিকে। বলল, তোমার ঠান্ডা লেগেছে? থতমত খেলো শ্রাবণী। বলল, না, ঠান্ডা লাগেনি। তাহলে কাজটা কেন? আব্রাহামের প্রশ্নের জবাব না দিয়ে সে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। তো বলো। আমাকে বিয়ে কেন করেছেন আপনি? মেজো ভাইয়ের কথা রাখতে? শ্রাবণীর কথা শুনে আব্রাহাম এবারে পূর্ণ দৃষ্টিতে তাকালো তার দিকে। সে উত্তর দেওয়ার আগেই মেঘ আবারও আধো বুলিতে বাবা বলে ডাকতে লাগলো। আব্রাহাম এবারে শ্রাবণীকে এক হাতে সরিয়ে বলল, আমার মেয়ে আমায় ডাকছে, তোমার সাথে পরে কথা বলছি। স্যার প্লিজ। শ্রাবণী তাকিয়ে রইল আব্রাহামের দিকে। লোকটা কি অবলীলায় মেঘকে আমার মেয়ে বলে সম্বোধন করে ফেলল। কি তীব্র অধিকার বোধ তার গলায়। শ্রাবণী ফ্যালফেল করে তাকিয়ে রইল তাদের দিকে। তারা দুজনে তখন কিছু একটা নিয়ে আলোচনা করছে আর হাসছে। শ্রাবণী এর আগে মেয়েকে এমন প্রাণোচ্ছল ভাবে হাসতে দেখেনি। কি সুন্দর ফোকলা দাঁতে হাসছে মেয়েটা। হাসার মাঝে মধ্যে এটা সেটা কথাও বলছে সে। শ্রাবণীর ধ্যান ভাঙলো ফোনের রিংটোনে। ফোন উঠিয়ে দেখলো ইমতিয়াজ কল করেছে। শ্রাবণী কলটা রিসিভ করে বারান্দায় চলে গেল। আব্রাহাম সেদিকে একবার দেখে আবারও মেয়ের দিকে নজর দিল। ইমতিয়াজের সাথে কথা বলে ঘরে এলো শ্রাবণী। মাইশা নাকি তার সাথে দেখা করতে চায়, কিছু কথা বলতে চায় তার সাথে। শ্রাবণী ইমতিয়াজকে বলেছে দিন তিনেক পরে সে ফ্রি হয়ে লোকেশন পাঠিয়ে দেবে। ইমতিয়াজ যেন তা মাইশাকে পাঠিয়ে দেয়। শ্রাবণীর মনে হলো তারও মাইশার সাথে কিছু বলা উচিত। একবার কথা বলে এই চ্যাপ্টার পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত। একটা কাজ ঘেরা রেস্তোরাঁয় মুখোমুখি বসে আছে শ্রাবণী আর মাইশা। দুজনেই নিশ্চুপ। শ্রাবণীকে দেখে মাইশার বুকের ভেতর বয়ে চলেছে কালবৈশাখী ঝড়। আর শ্রাবণী সে নির্বিকার। সামনের মানুষটিকে নিয়ে তার মধ্যে বিশেষ হেলদোল লক্ষ্য করা গেল না। বেশ কিছুক্ষণ নীরবতায় কাটিয়ে মুখ খুলল শ্রাবণী। কেন দেখা করতে চেয়েছিলিস? তাড়াতাড়ি বল। মেয়েকে বাড়িতে রেখে এসেছি। মেঘ শ্রাবণীর সন্তান, তার নারীত্বের অহংকার। একজন মা হয়ে শ্রাবণী তার সাথে এটা কেন করলো? কেন তার থেকে মা হওয়ার সক্ষমতা কেড়ে নিল? তার বুক কাঁপলো না? আর মাতৃত্ব তাকে বাধা দিল না? কেন করলি এমন? মাইশার শান্ত কণ্ঠ শুনে শ্রাবণী ঠোঁট এলিয়ে হাসল। বলল,
কি করেছি? তুই জানিস তুই কি করিস? তুইও জানিস কেন এমন করেছি। মায়েশা অপলকভাবে তাকিয়ে রইল শ্রাবণীর দিকে। মেয়েটার সৌন্দর্য দিন দিন বাড়ছে। তার এই বেড়ে চলা সৌন্দর্যের রহস্য কি মাতৃত্ব? হবে হয়তো। আজকে মায়েশা অনুভব করছে মাতৃত্ব সুন্দর, ভয়ঙ্কর রকমের সুন্দর। নিজে একজন মা হয়ে আমার মাতৃত্ব কেন কেড়ে নিলি শ্রাবণ? শ্রাবণী হাসল। তুই কি ভেবেছিলি আমার পেট পিছে আমার স্বামীর সঙ্গে রঙ্গলীলা চালাবি, আমাকে বাচ্চা নষ্ট হওয়ার ঔষধ দিবি, আর আমি টের পাবো না? আমি টের পাবো না কেউ আমার অনাগত সন্তানকে মারতে চায়? তুই না আমাকে চিনতি, সেই ছোটবেলা থেকে জানতি, তাহলে এতটা ভুল কি করে করলি? তুই কেমন করে ভাবলি আমার সন্তানের খুনিকে আমি মা হতে দেব? তোর মা হওয়ার তো কোনো যোগ্যতাই নেই। যে নারী নিজের তিনটা ভ্রূণকে গর্ভাবস্থায় টেনে ছিঁড়ে ফেলতে পারে, তার আমার কিসের মাতৃত্ব আবার? তুই কেমন মা হবি? তোর সন্তান জন্মালে তাকে যে তুই নিজের স্বার্থের জন্য আবারও নর্দমায় ফেলবি না, তার কি গ্যারান্টি? তোর থেকে তোর মাতৃত্ব কেড়ে নেওয়ার জন্য আমি মোটেও অনুতপ্ত নই। বিশ্বাস কর, আমার একটুও অনুতাপ নেই তাতে। শ্রাবণীর কথাগুলো মাইশার গায়ে কাটার মতন ফুটল। প্রতি রাতে ফারাবের হিংস্রতার কবলে পড়ে সে এটাই চিন্তা করে, কেন কেন সে নিজের গর্ভের নিষ্পাপ ভ্রূণকে মারল। যদি সে ওই নিষ্পাপ ভ্রূণগুলোকে না মারতো, তার জীবনটা এমন হতো না। ইমতিয়াজ তার জীবনটা এতটা দুর্বিষহ করে তুলতো না, তাকে রানী বানিয়ে রাখতো। নিজের জীবনের এই পর্যায়ে এসে মাইশা বুঝলো সে এতকাল যাবৎ কত ভুল করেছে, করেছে অন্যায়। সে ফুঁস করে নিঃশ্বাস ফেলল। আমার সাথে করেছিস মানলাম, কিন্তু ফারাবি, ওর সাথে কেন করলি এমন? তোর তো খুশি হওয়ার কথা, বাচ্চার দোহাই দিয়ে ফারাবি তোকে আর ছেড়ে যেতে পারবে না। সব তো ফারাবিকে পাওয়ার জন্যই করেছিস। এই ফারাবিকে পাওয়ার জন্যই তো তুই এত নিচে নেমেছিস। ওর খাবারে ড্রাগস মিশিয়ে ওর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিস। ওর জন্যই তো মানুষ মারতে দুবার ভাবিসনি তুই। পেয়ে হারানোর যন্ত্রণাটা তো আমি বুঝি রে মাইশা। তাই আমি চাইনি এই একই যন্ত্রণা তুই অনুভব কর। বিশ্বাস কর মাইশা, ভালোবাসাকে পেয়ে হারানোর মতো যন্ত্রণা আর দুটো হয় না। কলিজা ছিঁড়ে যাওয়া ব্যথা সবাই সহ্য করতে পারে না। আমি চাইনি সেই ব্যথা তুইও সহ্য কর। আমি চাই না ফারাবি তোকে ছেড়ে চলে যাক। তাই ফারাবির সাথেই আমার এমনটা করতে হলো। তোর ভালোর জন্যই এতটুকু আমায় করতেই হলো। শ্রাবণীর হিমশীতল কণ্ঠস্বর মাইশার শরীরে কাঁপন ধরিয়ে দিল। ফারাবি যেন তাকে ছেড়ে না যায়, তার জন্য এত আয়োজন, এত ভালোবাসা তার প্রতি। সে তখনও তাকিয়ে আছে শ্রাবণীর দিকে, বলল, তুই প্রথম থেকেই সব কিছু জানতিস। এত কিছু জেনেও এতদিন চুপ কি করে থাকলি তুই? কেন করে পারলি? আমি নিজেও অবাক হয়েছি জানিস, এত কিছু জেনেও আমি কি করে চুপ থাকলাম। পরে বুঝলাম সবটাই প্রতিশোধের নেশা। প্রতিশোধের স্পৃহা আমায় চুপ করিয়ে রেখেছে। আমি প্রতিশোধের নেশা এতটাই বুঝছিলাম যে আওয়াজ করার সুযোগটুকুও পাইনি। মনেই হয়নি আমার চিৎকার করতে হবে, চেঁচামেচি করে নিজের বাকি থাকা শক্তিটুকু খুইয়ে দিতে হবে। প্রতিশোধ? সে নিজেও তো প্রতিশোধ নিতে চেয়েছিল শ্রাবণীর থেকে। তবে আজকে তাদের দুজন কেন ভিন্ন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে? কেন আজও শ্রাবণীর কাছে সব রয়ে গেল আর তার ঝুলি ফাঁকা? জীবন কি আরো একবার তাকে ধোঁকা দেয়নি? দিয়েছে। জীবন তাকে ধোঁকা ছাড়া কিছুই দেয়নি। এই এক জীবনে সে বিধাতার থেকে ধোঁকা ছাড়া কিছুই পায়নি। আমি ক্লান্ত শ্রাবণ, বিশ্বাস কর, খুব ক্লান্ত আমি। এসব মানসিক যন্ত্রণা আমি হার নিতে পারছি না। কেন? তোর ভালোবাসার মানুষ তোকে ভালো রাখেনি? মাইশা হাসলো। রেখেছে, খুব ভালো রেখেছে সে। বলেই জামার হাতাটা উপরে তুলল। ফর্সা হাতে কালশিটে দাগ পড়ে গেছে। কি বিশ্রী দেখতে লাগছে সেই দাগ। শ্রাবণী আতকে উঠল, বলল, এসব কি? ভালোবাসার মানুষের দেওয়া উপহার। তাচ্ছিল্য করে বলল মাইশা। মাইশার কথা শুনে অবাক হলো শ্রাবণী। তার বিশ্বাস হচ্ছে না ফারাবি এসব করেছে। আর যাই হোক, বউ পেটানোর মতন পুরুষ ফারাবি নয়। শ্রাবণী অন্তত তাই জানতো। অবশ্য ফারাবির সম্পর্কে তার এমন অনেক ভ্রান্ত ধারণাই ছিল। সময়ের সাথে সাথে ফারাবি তাকে চোখে আঙ্গুল দিয়ে নিজের সমস্ত ভুলগুলো দেখিয়ে দিয়েছে। ফারাবি তোকে মারে? হ্যাঁ, রোজ রাতে নেশা করে এসে বউ পেটানো তার স্বভাবে পরিণত হয়েছে আজকাল। শ্রাবণী আরো এক দফা অবাক হলো। যেই ছেলে জীবনের একটা সিগারেটের শলাকা ছুঁয়ে দেখেনি, সেই ছেলে এখন নেশা করে। শ্রাবণী অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল মাইশার দিকে। তা দেখে মাইশা আরো একবার হাসলো। সেই হাসিতে নেই কোনো প্রাণ, আছে এক আকাশ সম বিষাদ। আমি যেই ফারাবিকে চেয়েছিলাম
তুই যেই ফারাবিকে রেখে গিয়েছিলিস ও আর সেই ফারাবি নেই। সেই ফারাবি তো কবেই বদলে গেছে, সেই ফারাবি কবেই মরে গেছে। তুই যেদিন ওকে ছেড়ে চলে গেলি সেদিন থেকেই বদলে গেছে ফারাবি। শ্রাবণী জানতো ফারাবি বদলে যাবে, তবে এতটা বদলে যাবে তা সে জানতো না। শ্রাবণী কিছু বলল না। কি বলবে সে? তার তো কিছুই বলার নেই। এর মাঝেই আব্রাহামের কল এলো। শ্রাবণী একটু সময় নিয়ে কল তুলল। শ্রাবণ, কোথায় তুমি? মেঘ কান্না করছে, ওর খিদে পেয়েছে। খিদে পেলে খাওয়ান। এতটুকু করতে না পারলে মেয়ের দায়িত্ব নেবেন কি করে? কথাটুকু বলে খট করে ফোনখানা কেটে দিল শ্রাবণী। ফোনের অপর পাশে একটা পুরুষালী কণ্ঠস্বর স্পষ্টই শুনতে পেল মাইশা। আর মেয়ের দায়িত্ব? শ্রাবণী কাকে মেয়ের দায়িত্ব দিবে না দিতে শ্রাবণী কাকে মেয়ের দায়িত্ব দিবে বা দিতে চায়? সে তাকিয়ে রইল শ্রাবণীর দিকে। শ্রাবণী হয়তো মাইশার চোখে থাকা কৌতূহল বুঝতে পারল। বলল, আমার স্বামী কল করেছিল। স্বামী? হ্যাঁ, স্বামী। আমি আবার বিয়ে করেছি। ভালো করিনি বল? প্রথমে ভেবেছিলাম আর বিয়ে করবো না। নিজের জীবনে আমি আর দ্বিতীয় কোনো পুরুষকে জায়গা দেব না। পুরুষ জাতির উপর থেকে আমার একদমই বিশ্বাসটা উঠে গিয়েছিল। তখন বাবা আমাকে একটা গল্প শোনালো। এক হৃদয় ভাঙা পুরুষের গল্প। যেই পুরুষটা একটা বোকা রমণীকে ভালোবেসে নিজের জীবনের সকল সুখ, সকল আনন্দ সবটা হাওয়ায় উড়িয়ে দিয়েছে। ওই হৃদয় ভাঙা পুরুষটার গল্প শুনে তার জন্য আমার খুব খারাপ লাগলো। রাগ হলো সেই বোকা রমণীর উপর। কেন সে পুরুষটার চোখের স্বচ্ছ ভালোবাসা দেখতে পেল না? তখন বাবা বলল বোকা রমণী তখন অন্য কারো খোলা প্রেমে অন্ধ ছিল। তাই তো সে স্বচ্ছ ভালোবাসাটা পায়ে মারিয়ে মরীচিকার পেছনে ছুটলো। দিন শেষে বোকা রমণী ধোঁকা ছাড়া আর কিছুই পেল না। বাবার থেকে গল্পটা শুনে আমি বুঝলাম আমার বিয়ে করা উচিত। নিজের অতীত জীবনের সকল বোকামোর প্রায়শ্চিত্ত করতে হলেও হৃদয় ভাঙা পুরুষটিকে আমার বিয়ে করা উচিত। এক জীবনে কাউকে এতটা দুঃখ দেওয়ার অধিকার আমার নেই। আমি কাউকে এতটা দুঃখ দিতে পারি না। শ্রাবণী থামল। মাইশা তখনও তার দিকে তাকিয়ে। মাইশার চোখ দেখেই বুঝে যাচ্ছে সে শ্রাবণীর কথার কিছুই বুঝেনি। শ্রাবণী তাকে বুঝাতে চাইলও না। মাইশা এমনিতেই ভীষণ চালাক। মিনিট দুয়েক পরে সে ঠিক বুঝে যাবে। বাসা আমায় উঠতে হবে। বিরক্ত করছে খুব। শ্রাবণী উঠে দাঁড়ালো। কাছের দরজাটা ঠেলে দিতেই পেছন থেকে মাইশার কণ্ঠ এলো। আমাকে ক্ষমা করবি শ্রাবণ? তুই যদি আমাকে ক্ষমা করিস তবে আমার খুব ভালো লাগবে। একটু ক্ষমা করবি আমায়? শ্রাবণী পেছনে না ফিরেই জবাব দিল, আমি যদি তোকে ক্ষমা করে দিই তাহলে আমার আত্মা আমায় কোনোদিনও ক্ষমা করবে না। আমার মেয়ে আমায় কোনোদিনও ক্ষমা করবে না। এমন জীবন আমি চাই না যে জীবনে আমি আমার মেয়ের চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলতে পারবো না। আমি তোকে কখনোই ক্ষমা করতে পারবো না মাইশা। তার জন্য পারলে তুই আমায় ক্ষমা করিস। শ্রাবণী দরজা ঠেলে বেরিয়ে গেল। মাইশা ঠায় বসে রইল। তীব্র অপরাধ বোধে তার ভেতরটা জ্বলে যাচ্ছে। শ্রাবণী আরো একবার জীবনে সব পেয়ে গেল আর সে কিছুই পেল না। ফারাবি এখনো শ্রাবণীকে ভুলেনি। মদ খেয়ে মাতাল হয়েও সে শ্রাবণীর নাম জপ করে। তাদের অন্তরঙ্গ মুহূর্তেও সে শ্রাবণীর নাম জপ করে। মাইশা ভেবেছিল ফারাবির জীবন থেকে শ্রাবণীকে বের করে দিলেই ফারাবি ভুলে যাবে শ্রাবণীকে। কিন্তু সে ভুল ছিল। ফারাবির জীবন থেকে শ্রাবণী চলে গেলেও রয়ে গেছে তার মন মস্তিষ্কে। সেখান থেকে মাইশা চেয়েও পারেনি শ্রাবণীকে সরাতে। আর না পেরেছে নিজের জন্য সেখানে জায়গা বানাতে। ফারাবির জীবনে তার অবস্থান বিছানা সঙ্গী ছাড়া আর কিছুই না। ফারাবি তার কাছে শুধু শরীরের টানেই আসে। নিজের শরীরের খায়েশ মিটিয়ে আবারও চলে যায়। মাইশার হতাশ লাগে, বড্ড হতাশ লাগে তার। হতাশায় জীবনটা বড্ড তেতো লাগে। মাইশা আর বসল না, বেরিয়ে গেল রেস্তোরাঁ থেকে। উদ্দেশ্যহীন পায়ে রাস্তায় হাঁটছে মাইশা। দিন দুনিয়ার কোনো খবর তার নেই। সে আত্মভুলা হয়ে নিজের জীবনের অঙ্ক মেলাতে ব্যস্ত। হুম, একটা অঙ্কও তো মিলছে না। অঙ্কের প্রথম লাইনটাতেই দেখা দিচ্ছে গন্ডগোল। মাইশার চিন্তা ভাবনার মাঝে কিছু একটার সাথে সজোরে ধাক্কা খেল সে। সেই ধাক্কার তাল সামলাতে না পেরে তার শরীরটা হাওয়ায় উঠতে লাগলো। সে ছিটকে পড়ল পিচঢালা রাস্তাটায়। মুহূর্তের মধ্যেই কালো রাস্তাটা লাল রঙে রঙিন হয়ে উঠল। মাইশা চোখ পিটপিট করে দেখল শ্রাবণী হেঁটে যাচ্ছে। মনের আনন্দে সে নিজের জীবনে এগিয়ে যাচ্ছে। মাইশার ঠোঁটের কোলে ফুলে উঠল হাসি। তার তাকিয়ে থাকতে কষ্ট হচ্ছে। সে কষ্ট করতে চাইল না আর। চোখ দুটো মুদে নিল সে। তারপর আর কিছু মনে নেই তার। শ্রাবণী বাড়ি ফিরল আরো ঘন্টা দুয়েক পরে। এই 2 ঘন্টা সে রাস্তায় হেঁটেছে। উদ্দেশ্যহীনভাবে হেঁটেছে।
প্রথমে একবার বিষাদের সাথে যাওয়ার কথা ভাবলেও পরে আর কি মনে করে যেন সেদিকে যায়নি। শ্রাবণী যখন বাড়ি ফিরল তখন প্রায় 6টা বেজে গেছে। দিনের আলোরাও ফুরিয়ে এসেছিল তখন। সে অলস পায়ে সদর দরজা দিয়ে ঘরে ঢুকলো। সোফায় বসে গল্প করছেন আব্রাহামের মা আর বাবা। শ্রাবণী তাদের আলতো স্বরে সালাম দিল। সালামের উত্তর দিয়ে হাসি মুখে আব্রাহামের মা বললেন। দুপুরে খেয়েছো কিছু? শ্রাবণী মাথা নেড়ে বলল খেয়েছে, কিন্তু সে খায়নি। মাইশের সাথে কথা বলে তার খাওয়ার ইচ্ছে চলে গেছে। ফারাবি মাইশার গায়ে হাত তুলেছে, বিষয়টা মানতে পারছে না শ্রাবণী। কিন্তু মাইশার শরীরের কালশিটে দাগগুলোও তো মিথ্যে নয়। এক একটা তাজা ক্ষত শ্রাবণীকে বিচলিত করেছে কিঞ্চিত। তাহলে উপরে যাও, রেস্ট করো গিয়ে। মেঘ আরহামের সাথে উপরেই আছে। শ্রাবণী আর দাঁড়ালো না, আলগোছে চলে গেল ঘরের দিকে। ঘরে ঢুকতেই শ্রাবণীর পা যেন হঠাৎ থমকে গেল। দরজার কাছে দাঁড়িয়ে থেকেই তার দৃষ্টি আটকে গেল বিছানার দিকে। বিছানার ওপর আব্রাহাম শুয়ে আছে, আর তার বুকের উপরে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে ছোট্ট মেঘ। মেঘের এক হাত আলগোছে রাখা আব্রাহামের শার্টের উপর, যেন ঘুমের মধ্যেও সে আঁকড়ে ধরে আছে তাকে। আর আব্রাহামের একটা হাত স্নেহ ভরে জড়িয়ে আছে মেঘের পিঠে। অচেতন ঘুমেও যেন তাকে আগলে রাখার এক অদৃশ্য প্রতিশ্রুতি। দুজনেই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আব্রাহামের মুখে লেগে আছে ক্লান্তির ছাপ, তবে সেই ক্লান্তির ভেতরেই আছে একরাশ প্রশান্তি দেখতে পেল শ্রাবণী। দৃশ্যটা দেখে শ্রাবণীর বুকের ভেতরটা কেমন নরম হয়ে এলো। এতক্ষণ ধরে যে অস্থিরতা, যে বিক্ষিপ্ত ভাবনা তার মনকে তছনছ করে দিচ্ছিল, সেটা যেন ধীরে ধীরে থিতিয়ে পড়তে লাগলো। চোখে একরাশ কোমলতা ভেসে উঠল তার। মনটাও ছেয়ে গেল শীতল উত্তেজনায়। কিছুক্ষণ দরজার কাছে দাঁড়িয়েই সে চুপচাপ তাকিয়ে রইল তাদের দিকে। তার মন বলছে এমন চক্ষু শীতল করা একটা দৃশ্য দেখে সে অনন্তকাল কাটিয়ে দিতে পারবে। এর যে মধুর দৃশ্য এই তাবৎ দুনিয়ায় আর একটাও হতে পারে না। হতে পারা সম্ভবও নয় যেন। কে বলবে এই দুজনের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই? রক্তের সম্পর্ক না থাকলেও মনের সম্পর্কটা যে কত গভীর হতে পারে তা যেন এই দৃশ্যটাই নীরবে বলে দিচ্ছে। ওদের দেখে মনে হচ্ছে আসলেই তারা বাপ বেটি। তাদের সম্পর্ক সে বহু পুরনো। শ্রাবণীর ঠোঁটের কোণে অজান্তেই একটা মৃদু হাসি ফুটে উঠল। মন বারবার বলছে, শ্রাবণ, বাবা ভাইদের উপর ভরসা করে তুই ভুল করিসনি শ্রাবণ। তোদের মা মেয়েকে আগলে নেওয়ার জন্য উপরওয়ালা একজন সঠিক মানুষকে পাঠিয়েছে। তুই তাকে ঠকাস না শ্রাবণ। ঠকে যাওয়ার মতন মিশ্রী অনুভূতির সাথে আরো একজনকে পরিচয় করিয়ে দিস না তুই। তাহলে তুই ক্ষমা পাবি না, কোনোদিন ক্ষমা পাবি না। শ্রাবণী আরো কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে, তারপর ওয়াশরুমে চলে গেল। বাইরে ভীষণ গরম পড়েছে। গরমে তোপে গা পুড়ে যাওয়ার জোগাড়। একটা লম্বা গোসল না দিলে শরীর ঠান্ডা হবে না তার। কয়েকজন মানুষ মিলে মাইশাকে ধরাধরি করে পাশের একটা ক্লিনিকে নিয়ে গেল। ফোনে লক থাকায় তার বাড়ির কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হলো না। মাথায় বাজেভাবে চোট লাগার কারণে সেখান থেকে প্রচুর রক্ত বইছে তার। এখনই রক্ত না দিলে বাঁচানো মুশকিল হয়ে যাবে। ডাক্তারেরা কোনো দিশা না পেয়ে এভাবেই মাইশার ট্রিটমেন্ট শুরু করলো। একজন মুমূর্ষু রোগীকে তো আর এভাবেই ফেলে রাখা যায় না। পাক্কা 5 ঘন্টা অবচেতন থাকার পর জ্ঞান ফিরল মাইশার। চোখ দুটো পিটপিট করে মেলতেই চোখের সামনে ভেসে উঠল সাদা সিলিং। প্রথমে মাইশা নিজের অবস্থানটা ঠিক মতনে ঠাহর করতে পারল না। উঠতে গিয়ে অনুভব করলো তার মাথায় প্রচন্ড ব্যথা। ডান হাতটাও ঠিকঠাক মতনে সে নাড়াতে পারছে না। অনেকক্ষণ চেষ্টা করে মাইশা হাল ছেড়ে দিল। সময় কত হলো তাও সে জানে না। তার যতটুকু মনে আছে সে শ্রাবণীর সাথে দেখা করে রেস্তোরাঁ থেকে বেরিয়েছিল মাত্র। ব্যাস এতটুকুই। তারপরে আর কিছু মনে নেই তার। তার জ্ঞান ফিরতে দেখে এগিয়ে এলো নার্স। নার্স এগিয়ে এসে মাইশাকে তার বর্তমান অবস্থা আর অবস্থান দুটোই জানিয়ে দিলেন। মাইশার দিকে তার ফোনটা এগিয়ে দিয়ে বলল বাসায় ফোন করতে। বাম হাতে ফোনটা ধরলো মাইশা। পাওয়ার বাটনে ক্লিক করে দেখলো রাত 10টার কাছাকাছি। ফারাবির নম্বরটা বের করেও কল দিতে ইচ্ছে করলো না মাইশার। ফারাবির এখন নেশা করার সময়। ফারাবিকে শত কল করলেও সে আসবে না। সে এখানে আসার মতন অবস্থায় নেই। মাইশা কিছুক্ষণ ফোন হাতে নিয়ে এভাবেই বসে রইল। কি হলো, ফোন করুন বাসায়। আপনার আরও 1 ব্যাগ ব্লাড লাগবে। আমাদের কাছে আপনার টাইপ আর ব্লাড নেই। আপনার পরিবারকে ম্যানেজ করতে হবে। নার্স আর না দাঁড়িয়ে তার কাজে চলে গেল। মাইশার মনে পড়ল তার আর শ্রাবণীর ব্লাড গ্রুপ 1। ও নেগেটিভ ব্লাড সচরাচর পাওয়া যায় না। মাইশার এখনো মনে আছে আগে একবার অ্যাবর্শন করার সময় শ্রাবণী তাকে রক্ত দিয়েছিল।
সে অবশ্য সত্যটা জানতো না তখন। সে জানতো মাইশার শরীরে ঠিকঠাক রক্ত উৎপাদন হচ্ছে না, তাই রক্ত দেওয়া লাগবে। মাইশা ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ফেলল। কি চিন্তা করে যেন কল লিস্ট থেকে ইমতিয়াজের নম্বরটা বের করে কল করলো ইমতিয়াজকে। 1 2 3 বারের মাথায় কল রিসিভ করলো ইমতিয়াজ। ভেসে এলো গম্ভীর রাশভারী কণ্ঠস্বর। আবার কেন কল করেছ? ইমতিয়াজ, আমি হাসপাতালে। তো আমি কি করব? তোমার স্বামীকে কল দাও। ফারাবি এখন ফোন তুলবে না, আর তুললেও সে এখন হাসপাতালে আসার অবস্থায় নেই। ইমতিয়াজ শুনল। তাবৎ দুনিয়ার সমস্ত তাচ্ছিল্য কণ্ঠে মিশিয়ে নিয়ে বলল। ওয়েট, তুমি কি চাইছ এখন আমি হাসপাতালে আসি? মাইশা কোনো ভনিতা করল না, বলল। হ্যাঁ। মাইশার কথা শুনে হো হো করে হেসে উঠল ইমতিয়াজ, যেন সে এই মুহূর্তে খুবই মজাদার একটা কৌতুক শুনেছে। সত্যি মাইশা, এত কিছুর পরে আমার কাছে এমনটা আশা কিভাবে করছ? মাইশা জানে তার আশা করা বোকামি, তবুও তার মনটা সেই বোকামি করতে চাইল। 1 ব্যাগ ও নেগেটিভ ব্লাড লাগবে কাল সকালের মধ্যে। কেন, আবারও অ্যাবর্শন করিয়েছো নাকি? কাটা ঘায়ে কেন নুনের ছিটা দিচ্ছ? কারণ তুমি নুনের সিটা খেতে এসেছো। আশা করি কাল সকালে তুমি রক্ত নিয়ে আসবে, আমি অপেক্ষায় থাকবো। খট করে ফোন কেটে দিল মাইশা। ফোন হাতে নিয়ে কিছুক্ষণ তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে রইল ইমতিয়াজ। মনে মনে কিছু একটা ভেবে আলতো হাসলো সে। বিড়বিড় করে বলল। ভেবেছিলাম তোমায় এবার ছেড়ে দেব, আর কিছুই করব না তোমার, কিন্তু তুমি তা হতে দিলে না। ওয়েট করো সুইট হার্ট, আমি আছি, তোমার রক্ত নিয়ে আসছি। পরদিন সকালবেলা যথাসময়ে 1 ব্যাগ ও নেগেটিভ ব্লাড নিয়ে হসপিটালে হাজির হলো ইমতিয়াজ। মাইশা তখনও ঘুমে। ব্যথার জন্য তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। ইমতিয়াজ মাইশাকে ডাকলো না। একজন নার্সকে ডেকে এনে রক্তের ব্যাগটা বুঝিয়ে দিল। নার্স শেষ হয়ে আসা রক্তের ব্যাগটা বদলে নতুন ব্যাগটা লাগিয়ে দিল। ইমতিয়াজ কুটিল হাসলো। একটু ঝুঁকে এসে মাইশার কানে কানে বলল। ঘুমিয়ে নাও মাইশা, ঘুমিয়ে নাও, এরপর আর ঘুমাতে পারবে না। আমাকে বারবার বিরক্ত করার জন্য বসে বসে নিজের চুল ছিঁড়বে তুমি, আফসোস করবে, কিন্তু আমার জীবনে এসেছিলে তুমি। এটা শুধু 1 ব্যাগ রক্ত নয় মাইশা, এটা তোমার মৃত্যুর আগাম বার্তা। একবারে মরবে না তুমি, মরবে আস্তে আস্তে, তিলে তিলে, সকলের অপমান, অবজ্ঞা, অবহেলা সহ্য করে। ততক্ষণের জন্য হ্যাপি জার্নি, হা 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 হা। ইমতিয়াজ আর থাকলো না, চলে গেল নিজের পথে। যাওয়ার আগে মাইশার নম্বরটাও ব্লক লিস্টে ফেলে দিল। এই মেয়ে আস্ত বেহায়া। বেহায়া না হলে কাল রাতে নিজের স্বামীকে ফোন না দিয়ে প্রাক্তনকে কে ফোন দেয়? ঘড়িতে তখন সকাল 9টা। ঘর জুড়ে এক ধরনের নরম নিস্তব্ধতা ছড়িয়ে আছে। পর্দার ফাঁক গলে সূর্যের মৃদু আলো এসে বিছানার এক কোণে পড়েছে। সে আলোতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে শ্রাবণী আর আব্রাহাম। দুজনের মুখেই ক্লান্তির ছাপ স্পষ্ট, যেন দীর্ঘ এক রাতের লড়াই শেষে একটু শান্তির ঘুম পেয়েছে তারা। চোখের পাতায় সূর্যের আলো এসে পড়তেই ঘুম ছুটে গেল শ্রাবণীর। এত বেলা করে ঘুমানোর অভ্যাস তার নেই। চোখ মেলে তাকাতেই চোখে পড়ল আব্রাহামকে আর তার বুকের উপর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা মেঘকে। শ্রাবণী হাসল। মেঘের ঘুমানোর জন্য সব থেকে প্রিয় জায়গা হলো আব্রাহামের বুক। এই বাড়িতে এসেছে পর থেকেই এসে বাবার বুক দখল করে বসেছে। কাল রাতে মেঘ জ্বালিয়েছে ভীষণ। কাল রাতে মেঘের কান্নার শব্দে ঘরটা ভারী হয়েছিল খুব। শ্রাবণী যখন শত চেষ্টা করেও মেঘকে শান্ত করতে ব্যর্থ হলো, তখন এগিয়ে এলো আব্রাহাম। দুঃখ হাতে আগলে নিল মেয়েকে। তারপর সত্যিই প্রায় পুরো রাতটাই মেঘকে সামলেছে আব্রাহাম। কোলে নিয়ে হাঁটাহাঁটি করেছে। জানালার পাশে দাঁড়িয়ে দোলাতে দোলাতে শান্ত করার চেষ্টা করেছে। শেষ রাতের দিকে কোথাও গিয়ে একটু শান্ত হয়ে ঘুমিয়েছিল মেঘ। আর সেই সুযোগে দুজনেই ক্লান্ত শরীর নিয়ে বিছানায় ঢলে পড়েছিল। শ্রাবণী অপলক তাকিয়ে রইল আব্রাহামের দিকে। এই লোকটা কেন তাকে এত ভালোবাসলো? কেন এতগুলো বছরেও তার ভালোবাসায় জং ধরল না? শ্রাবণী তো লোকটাকে বিনিময়ে ভালোবাসেনি, তবুও কেন লোকটা তার মনে শ্রাবণীর জন্য নিজের ভালোবাসার যত্ন করে রেখে দিল? শ্রাবণীর আজকাল আফসোস হয়, বড্ড আফসোস হয়। আফসোস হয় নিজের জন্য। কেন আরো আগে আব্রাহাম ফয়েজির সাথে দেখা হলো না তার? কেন আরো আগে আব্রাহাম ফয়েজি তার জীবনে এলো না? আব্রাহাম ফয়েজি যদি তার একটু আগে তার জীবনে আসতো, তাহলে হয়তো তার জীবনে ফারাবি হাসান নামের কোনো কালো অতীত থাকতো না। তাকেও এত দুঃখ পেতে হতো না। তার জীবনে কলঙ্ক লেপ্টে যেত না।
আরো 4 দিন হাসপাতালে থাকতে হয়েছে মাইশাকে। শরীরের ক্ষতগুলো সেরে না উঠলেও চিকিৎসা শেষ হয়েছে ডাক্তারদের। বাকিটুকু বাড়িতেই হয়ে যাবে। সরকারি হাসপাতাল বলে টাকা পয়সার ঝক্কি ঝামেলাতে পড়তে হয়নি তাকে। এই 4 দিনে কেউ তার খোঁজ নেয়নি। সে 2-3টে দিন যাবৎ ঘরের বাইরে, অথচ সেদিকে কোনো খেয়াল নেই ফারাবির। সে একটাবার জানতে চাইল না তার ঘরের বউ কোথায় আছে, কেমন আছে। এই 3-4 দিনে ফারাবির প্রতি তার বেঁচে থাকা ভালোবাসাটুকুও মরে গেছে। এই 4 দিনে ফারাবি তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মাইশা তার জীবনে কেউ না, কোনো মূল্য নেই তার। সে এ কয়দিনে ইমতিয়াজের সাথেও যোগাযোগ করতে চেয়েছে কিন্তু পারেনি। তার নিজের নম্বরটা ইমতিয়াজ ব্লক করে রেখেছে। পরে মাইশা নার্সের ফোন দিয়ে কল করেছিল। তার কণ্ঠস্বর শোনা মাত্রই ফোন কেটে দিয়েছে সে। ঠোঁট গোল করে তপ্ত নিঃশ্বাস ফেলল মাইশা। যেই সুখের জন্য সে এত কিছু করলো, এত নোংরা নোংরা কাজ করলো, সেই সুখ তার অদরাই রয়ে গেল। সেই সুখটুকুর দেখা সে আজও পেল না। নিজের টুকটাক জিনিসপত্র গুছিয়ে নিয়ে হাসপাতাল ছেড়ে বেরিয়ে আসলো মাইশা। হাসপাতালের সামনে আসতেই চোখ গেল রাস্তার অপর পাশে। হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে শ্রাবণী। তার পাশেই একটা বাচ্চা মেয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে একজন সুঠামদেহী পুরুষ। পুরুষটিকে চিনতে মাইশার অসুবিধা হলো না বেশি। এই লোকটাকে মাইশা চেনে। শ্রাবণীর মেজ ভাই শিহাবের সাথে সে অনেকবার দেখেছে। এই লোক যে একটা সময় শ্রাবণীর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো তাও নজর এড়াতো না মাইশার। এই লোকের এমন নজর দেখে মাইশা প্রথমে ভেবেছিল সে হয়তো পছন্দ করে শ্রাবণীকে। একদিন লোকটার বিদেশ চলে যাওয়ার কথা শুনে তার সেই ভাবনায় ভাটা পড়েছিল। এইসব কিছুই শ্রাবণী জানতো না। মেয়েটা জানতো না তার অগোচরে কত কত ছেলে তার প্রেমে পড়েছিল, কত কত ছেলে তার প্রেমিক পুরুষ হতে চেয়েছিল। শ্রাবণী তাকায়নি তাদের দিকে, তাকিয়েছিল এক ফারাবির দিকে। মাইশার আর বুঝতে বাকি রইল না আব্রাহাম ফয়েজি দ্বিতীয় সুযোগটা হাতছাড়া করেনি। একজনের সাথে আরেকজন ফ্রি পাওয়ার সুযোগটা সে লুফে নিয়েছে। ব্যবসায়ীদের এই এক স্বভাব, লাভজনক অফার তারা হাতছাড়া করতে চায় না। মাইশা চোখ ঘুরিয়ে আবারও তাকালো রাস্তার অপর পাশে থাকা ছোট্ট সুন্দর সুখী পরিবারটার দিকে। এবারও কি শ্রাবণীর সুখ দেখে মাইশার হিংসে হচ্ছে? না, এবার আর হিংসে হচ্ছে না। শ্রাবণীকে মন খুলে হাসতে দেখে তার হৃদয়ে বয়ে গেছে প্রশান্তির হাওয়া। সে যেন মনে মনে এটাই চাইছিল। সে চেয়েছিল শ্রাবণী সুখী হোক। শ্রাবণী যতটুকু শোক সে গিলে খেয়েছিল, শ্রাবণী তার চেয়েও বেশি সুখী হোক। মাইশা আরো একবার মন ভরে তাদের দেখল, তারপর পা চালালো নিজের গন্তব্যে। আব্রাহাম, এটা কিন্তু চিটিং। আপনি চিটিং করেছেন। শ্রাবণীর কথা শুনে আব্রাহাম যেন আঁতকে উঠল। সে বুকের বাম পাশে এক হাত রেখে নাটুকে ভঙ্গিতে বলল, মেঘের মা, এসব কি বলো? স্বামীর নামে এত বড় অপবাদ? এই অন্যায় জাতি মেনে নেবে না। আচ্ছা, তা এই মেনে না নেওয়া জাতি কারা? আমি আর আমার মেয়ে। আব্রাহামের মুখে আরো একবার আমার মেয়ে কথাটা শুনে শ্রাবণী থমকে গেল। সব সময়ের মতন এবারেও আব্রাহামের কণ্ঠে ছিল তীব্র অধিকার বোধ। শ্রাবণী মাঝে মধ্যে অবাক হয়, এতটা অধিকার আব্রাহাম ফয়েজি কোথা থেকে পেল? কে দিল তাকে এতটা অধিকার? শ্রাবণীর ধ্যান ভাঙল মেঘের হাসির শব্দে। মেয়েটা আগে এত হাসতো না। আব্রাহাম ফয়েজির কবলে পড়ে তার মেয়েটা এখন সারাক্ষণ হাসতে থাকে। রাত নেই দিন নেই বাপের সাথে শুধু মজা ফুর্তি তার। শ্রাবণীর হিংসেও হয় বটে। হিংসে হয় কারণ তারা তাকে নেয় না। তাকে ছাড়াই বাপ মেয়েতে মিলে দল করেছে। সেই দলে শ্রাবণীর জায়গা হয়নি। তাকে খুব নিষ্ঠুরভাবে বাদ দেওয়া হয়েছে। শ্রাবণী ওদের বাবা মেয়ের দিকে তাকিয়ে নিজের হাতে থাকা শেষ ফুচকাটা মুখে পুরে নিল। ফুচকায় ঝাল হয়েছে ভীষণ। সে ঝাল খেতে পারে না। এ কথা শুনে আব্রাহাম তাকে খেপিয়েছে প্রচুর। শ্রাবণী শ্রাবণী চেয়েছিল আব্রাহামের সাথে ঝাল ফুচকার কম্পিটিশন করে তাকে একটা মোক্ষম জবাব দেবে, কিন্তু হলো তার উল্টো। প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই সে হেরে বসে আছে। জীবনে এই প্রথম হেরে গিয়েও কষ্ট লাগছে না তার। আব্রাহাম তার মেঘের মুখের স্নিগ্ধ হাসিটুকু দেখে তার মন খারাপেরা কোথাও যেন একটা গা ঢাকা দিয়েছে। শ্রাবণী চায় তারা এমন করেই গা ঢাকা দিয়ে থাকুক। শ্রাবণী নিজের জীবনে তাদের আর চায় না। অনেক হয়েছে মন খারাপের সাথে খেলাধুলো। আর না, এবারে সে মন খারাপের থেকে মুক্তি চায়, চাই লম্বা একটা দূরত্ব। শ্রাবণ, পরিচিত কারো কণ্ঠস্বর পেয়ে ঘাড় ফিরিয়ে সেদিকে তাকালো শ্রাবণী। এতগুলো দিন পর চোখের সামনে ফারাবিকে দাঁড়িয়ে থাকতে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল শ্রাবণী। থমকে গেল তার পুরো পৃথিবীটা। এটা মিথ্যে নয়, এক সময় সে নিজের সবটা দিয়ে এই মানুষটাকে ভালোবেসেছিল। এই মানুষটার আনাগোনা তার সর্বত্রই ছিল। শ্রাবণী অপলক তাকিয়ে রইল ফারাবির দিকে।
ছেলেটার চেহারায় ভাটা পড়েছে খুব। চেহারায় আগের সেই জলুস হারিয়ে গেছে, নেই লাবণ্যতাটুকুও। কেমন একটা ফ্যাকাশে ভাব চলে এসেছে তার মুখশ্রীতে। কেমন আছে শ্রাবণ? ফারাবির কাতর কণ্ঠস্বরে কেঁপে উঠল শ্রাবণী। সে একবার পাশ ফিরে আব্রাহামকে দেখল, এক নজর দেখল তার কোলে থাকা মেঘের দিকে। তাদের থেকে দৃষ্টি সরিয়ে আবারও সে তাকালো ফারাবির দিকে, বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারাবি নিজের ঠোঁট কামড়ে হাসল। জানতে চাইবে না আমি কেমন আছি? ভালো থাকার জন্য যার কাছে গিয়েছিলে তার সাথে আশা করি ভালোই আছো। ফারাবির শ্রাবণীর কণ্ঠের তাচ্ছিল্যতা যেন স্পষ্টই টের পেল ফারাবি। শ্রাবণী সেই তাচ্ছিল্যতায় হাসল ফারাবি। শ্রাবণী ছাড়া ফারাবির আর কোনো ভালো থাকার মাধ্যম নেই। শ্রাবণী ছাড়া ফারাবি কখনো ভালো থাকার কথা চিন্তাও করতে পারে না। ফারাবি ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ফেলল। আব্রাহামের কোলে থাকা ছোট্ট মেয়েটাকে দেখে চোখ দুটো আটকে গেল তার। এটা তার মেয়ে, তার অংশ, তার সন্তান। ফারাবি ঢোক গিলল, ভাঙা ভাঙা গলায় বলল, শ্রাবণ ও আমাদের মেয়ে। না, আমাদের নয়। শ্রাবণী দু কদম পিছিয়ে আব্রাহামের পাশে গিয়ে দাঁড়ালো, হাত রাখলো আব্রাহামের উপর, শক্ত আর দৃঢ় গলায় বলল, ও আমাদের। শ্রাবণীর বলা আমাদের মেয়ে কথাই থমকে গেল ফারাবি। আমাদের মেয়ে? আর শ্রাবণী এই লোকটার এত কাছে কেন? শ্রাবণী কি তবে আবারও বিয়ে করেছে? নতুন করে সংসার সাজিয়েছে সে? ফারাবির বুকটা কেঁপে উঠল। তার শ্রাবণ আর তার নেই, সে এখন অন্য কারো। কথাটা ফারাবি মানতে পারছে না। তার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে তার। বুকটা জ্বলছে খুব বাজে ভাবে। আচ্ছা, শ্রাবণীরও কি এতটাই কষ্ট হয়েছিল? সেও এতটাই পড়েছিল তাকে মাইশের সাথে দেখে? এতটাই হৃদয় ছিঁড়েছিল তার? হৃদয়ে এতটাই রক্তক্ষরণ হয়েছিল? তুমি বিয়ে করেছো শ্রাবণ? হ্যাঁ। সাবলীর কণ্ঠে জবাব দিল শ্রাবণী। শ্রাবণীর জড়তাহীন কণ্ঠস্বর আরো একবার ক্ষতবিক্ষত করল ফারাবির ভঙ্গুর হৃদয়কে। এই যেন মরণ যন্ত্রণা থেকেও কঠিন এক যন্ত্রণা। এই যন্ত্রণার শেষ কোথায়? ফারাবি এই মরণ যন্ত্রণা থেকে রেহাই পেতে চায়। নিজের ভেতরের যন্ত্রণাটুকু কোনো রকমে গিলে নিয়ে আব্রাহামের কোলের দিকে তাকালো ফারাবি। সে এখনো তাকিয়ে আছে মেয়েটার দিকে। ইস, কি মায়া ছোট্ট এই মুখটায়, কি মায়া গোল গোল চোখ দুটোতে। এত মায়া ফারাবি আর কোনো বাচ্চাই দেখেনি। আর কোনো বাচ্চা তাকে এতটা কখনো টানেনি আগে। এই প্রাণটা কেন এত টানছে তাকে? নিজের অংশ বলে, নিজের সন্তান বলে, নিজের রক্ত বলে কি? আমি কি ওকে একটু শুয়ে দিতে পারি শ্রাবণ? না। কাট কাট গলায় বলল ফারাবি। শ্রাবণীর কথায় আশাহত হলো ফারাবি, বলল, একটু কোলে নিতে দেবে শ্রাবণ? ওকে একটু শুতে দেবে আমায়? শুধু একবার, একবার দয়া করো প্লিজ। এমন কিছু চেয়েও না যা আমি করতে পারবো না। আমি চাই না আমার মেয়ে কখনো এমন একজন সংস্পর্শে যাক যে তার মাকে ঠকিয়েছে, ঠকিয়েছে তাকেও। কোনো ঠকবাজের ছোঁয়া আমি আমার মেয়ের গায়ে লাগতে দেবো না। ফারাবি আর কিছু বলতে পারল না। এটাই সত্যি, সে শ্রাবণীকে ঠকিয়েছে, ঠকিয়েছে নিজের অনাগত সন্তানকে। এটা ঠিক, ফারাবি কখনোই শ্রাবণীকে শারীরিকভাবে কষ্ট দেয়নি, দিয়েছে মানসিকভাবে। শারীরিক কষ্টের থেকেও মানসিক কষ্টের পাল্লাটা ভারী হয় বেশি। কারণ সেই বেদনা কেউ দেখতে পায় না, কেউ অনুভব করতে পারে না। শ্রাবণী এখানে আর দাঁড়াতে চাইল না, তার মেজাজ বিগড়ে যাচ্ছে। সে আব্রাহামকে কিছু না বলে সোজা রাস্তায় হাঁটা ধরলো। এতক্ষণ সবকিছু চুপচাপ দেখছিল আব্রাহাম, লক্ষ্য করছিল সবকিছু। ফারাবিকে আবারও শ্রাবণীর পাশে দেখে তার সহ্য হয়নি, একটুও সহ্য হয়নি তার। সে আরো একবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলো ফারাবিকে। এর ঠ্যাং দুটো আবারও ভেঙে দিতে মন চাইছে। কোলে মেঘ না থাকলে হয়তো এতক্ষণে সে এই ছেলেকে মেরে রক্তাক্তই করে দিত। আব্রাহাম পকেট থেকে ওয়ালেটটা বের করে ফুচকাওয়ালাকে বিল দিয়ে দ্রুত পায়ে শ্রাবণীর কাছে যেতে লাগলো। শ্রাবণী ততক্ষণে অনেক পথ পেরিয়ে গেছে, আর ফারাবি তার দৃষ্টি তখনও স্থির আব্রাহামের ওয়ালেটে থাকা ছবিটার দিকে। এটা শ্রাবণীর কিশোরী বয়সের ছবি। তাদের প্রেমের শুরুতে এমন একটা ছবি শ্রাবণী তাকেও দিয়েছিল। বছর ঘুরতেই সে ওই ছবিটা হারিয়ে ফেলেছিল। শ্রাবণী সেদিন মুখে কিছু না বললেও কষ্ট পেয়েছিল খুব। ফারাবি ওদের যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসলো, তাকালো সামনের দিকে। আব্রাহাম পৌঁছে গেছে শ্রাবণীর হাতে। মেয়েটার হাত হাতের আঙ্গুলের ফাঁকে। আব্রাহাম নিজের আঙ্গুলগুলো রাখলো তীব্র অধিকার বোধের সাথে। গোধূলির লাল আলোয় কি অপূর্ব লাগছে তাদের এই ছোট্ট পরিবারটা দেখতে। এই পরিবারটা তার হওয়ার কথা ছিল, কিন্তু হলো না। তার নিজের দোষেই হলো না। যে জন্ম থেকে পরিবার পায়নি সে কেন পরিবার পেতে যাবে?
একটা পরিবার পাওয়া যে তার জন্য অন্যায়, বড্ড অন্যায়। নিজের ভাগ্যের উপর বড্ড অভিমান হলো ফারাবির। যদিও সে অভিমানটা বড্ড অযৌক্তিক, তবুও তার অভিমান হলো। এমন নয় ভাগ্য তাকে সুযোগ দেয়নি, ভাগ্য তো তাকে সুযোগ দিয়েছিল। একটা আদুরে মেয়েকে তার পরিবার হিসেবে পাঠিয়েছিল তার কাছে। সে নিজেই সে আদুরে পরিবারটাকে নিজের করে রাখতে পারেনি। সে আদুরে মেয়েটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে তাকে। রাতের খাবার খেয়ে সবকিছু গুছিয়ে মাত্রই রুমে এলো শ্রাবণী। আব্রাহাম তখন মেঘকে বুকে নিয়ে ঘুম পাড়াতে ব্যস্ত। মেঘ আজকাল তার কাছে ঘুমাতে চায় না। ঘুমে চোখ দুটো মুদে আসলেও সে জোর করে তাকিয়ে থাকে। বাবার বুকে যাওয়া মাত্রই সে তলিয়ে যায় গভীর ঘুমে। শ্রাবণী এক নজর তাদের দেখে চলে গেল ওয়াশরুমের দিকে। আজকে ফারাবির সাথে দেখা হয়েছে পর থেকে মন মেজাজ বিক্ষিপ্ত হয়ে আছে তার। মনটা কিছুতেই শান্ত হতে চাইছে না। শ্রাবণী মুখ হাত ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো আব্রাহাম দাঁড়িয়ে আছে, হাতে তার তেলের বোতল আর একটা ছোট্ট বাটি। শ্রাবণী তার দিকে ভ্রুকুচকে তাকালো।